হ্যালো বন্ধুরা, আপনারা বাংলাদেশের নেটিজেন জগতের মোটামুটি সবাই মাহমুদুল হাসান সোহাগ ওরফে শিয়াল সোহাগের ব্যাপারে জানেন। আরে আরে এত কিছু থাকতে শিয়াল কেন? চলুন দেখা যাক। পৃথিবীর সব শিয়াল তো চেনো তোমরা, ফক্স না? পৃথিবীর সব শিয়াল মুরগির স্বাধীনতা চায়। কার স্বাধীনতা চায়? মুরগির স্বাধীনতা। কেন মুরগির স্বাধীনতা কেন চায়? যাদের ধরে ধরে খেয়ে ফেলতে পারে। তো এখন মুরগিদেরকে সেভ করার জন্য মুরগির মালিক কি করছে? বাউন্ডারি দিয়ে মুরগিদেরকে রেখে দিয়েছে। আর শিয়াল এসে বাইরে থেকে বলছে, আহারে তোমাদের জন্য আমার খুব দুঃখ হয়, তোমাদেরকে বন্দি করে রাখছে, বাইরে যাইতে দেয় না। এবং এই মুরগিদের মধ্যে কেউ কেউ ওই ধোকায় পড়ে ভাবলো, হ্যাঁ সত্যি কথা, আমাদেরকে পরাধীন করে রাখছে। তারা সাইনবোর্ড প্ল্যাকার্ড নিয়ে আন্দোলন শুরু করলো, আমাদেরকে স্বাধীনতা দিতে হবে, উই নিড ফ্রিডম। যারা শিয়াল দেখতে চান তারা অনেকদিন যারা শিয়াল দেখেন নাই, আপনি শিয়াল দেখবেন, তাতে বিশেষ কিছু না, কিন্তু প্রকৃতির এই প্রাণী অনেকদিন হয়তো আমরা দেখিনি। যদি দেখতে চান তাহলে পুরুষেরা শিয়াল আর নারীরা মুরগি, তাই নারীদের শিয়ালের হাত থেকে বাঁচাতে হলে খোয়ারে ঢুকায় রাখতে হবে। সোহাগের এই মুমিনীয় উপমার জন্য তাকে অবশ্যই শিয়াল সোহাগ তো বলাই যায়, তাই না? নিজেকে নাস্তিক দাবি করা শিয়াল সোহাগ কেন দিন ইসলামের ছায়াতলে ফিরে এসেছেন, এ নিয়ে আবার চাঞ্চল্য তৈরি হয়েছে শিয়াল সোহাগের চেলা আর বাঙ্গু মুমিনদের মধ্যে। যদিও শিয়াল সোহাগ আল্লাহ বা ইসলামের পক্ষে কোনো প্রমাণ দিতে পারেনি, তবে মামার যুক্তি না দিয়েও চতুর শিয়ালের মতো পাল্টা আরো 3টা প্রশ্ন ছুড়ে দিয়ে আরো একবার মুমিনদের ভিজিয়ে দিল ইমানি রসে। আমরা এই 3টা প্রশ্নকে 3টা ভিডিওতে যুক্তি, তথ্য, উপাত্ত আর প্রমাণের ভিত্তিতে যাচাই করে দেখব। অ্যাকচুয়ালি 3টা টপিক ঘাটতে গিয়ে আমার রিলিজনের দিকে আসা। সো আমি ওই 3টা টপিকের কিছু কোয়েশ্চেন্স গুলো জাস্ট বলবো দর্শকদের জন্য, অ্যান্সার বলার সুযোগ নাই। আর অ্যান্সার এরকম পাবলিকলি আমি আসলে বলতে চাইও না, বিকজ এটা দর্শক বুঝে কথা বলতে হবে। এক্স্যাক্টলি, এগ্রিড। তো ওখানে 3টা কোয়েশ্চেনের মধ্যে একটা ছিল, আই বিকাম ভেরি ফ্যাসিনেটেড অ্যাবাউট এনশিয়েন্ট টেকনোলজিও বলতে পারেন, এনশিয়েন্ট, বিশেষ করে ফেরাউনদের যে টাইম, যারা পিরামিড বানিয়েছে 4500 বছর আগে। ক্যান ইউ বিলিভ দিস? প্রথমেই বলে রাখি, ফেরাউন বা ফারাও কোনো একক ব্যক্তি না। কুরআনে বাঙ্গু মুমিনরা যেভাবে ফেরাউন ফেরাউন বলে ম্যাটকার মারতে থাকে তা অত্যন্ত হাস্যকর। ফারাও ছিল প্রাচীন মিশরীয় সম্রাটের উপাধি, ঠিক যেমনটা বাংলাদেশের রাষ্ট্রপ্রধানের উপাধি রাষ্ট্রপতি বা প্রধানমন্ত্রী এরকম। ভাবেন তো, আল্লাহর কিতাবে ভুলভাল হাস্যকর ভাবে বলছে প্রধানমন্ত্রীর আমলে এটা হইতো, প্রধানমন্ত্রী অত্যাচারী, এটা সেটা কত কি। 3000 বছর ব্যাপী মিশরীয় সভ্যতায় ফারাও এর সন্ধান পাওয়া গেছে 170 থেকে 300 জনেরও বেশি। আরে বেকুব, কোন ফারাও বা কোন প্রধানমন্ত্রী এটা তো বলবি। অ্যান্সারটা দিব না এখনই। যে অবলিস্কের মতো জিনিস বানাইছে 1100 টন, একটা সিঙ্গেল পাথরের ওজন। হাউ ডিড দে হ্যান্ডেল দিস? 4500 বছর। এই গবেষণাপত্রের মধ্যে পিরামিডে ব্যবহৃত সবচেয়ে ভারী পাথরের ওজন 80 টন, আর 1100 টনের স্মৃতিস্তম্ভের পাথরটা খননের সময় এতে ফাটল দেখা গেলে প্রাচীন মিশরীয়রা তা পরিত্যাগে বাধ্য হয়, যেটা শিয়াল সোহাগ আপনাকে বলবে না। আই বিকাম রিয়েলি ফ্যাসিনেটেড যে কিভাবে এগুলো হয়েছে। পিরামিড নিয়ে পড়তে গিয়ে তো আমি মনে হয় অন্য জগতে চলে গেলাম, কারণ মানুষ তো মনে করে পিরামিড জাস্ট কিছু পাথর বসাইছে হয়ে গেছে না। এটা নিয়ে ধরেন অ্যাটলিস্ট 1 ঘন্টা কথা বললে হয়তো মানুষকে বোঝানো যাবে যেটা কত, মানে এটা লিটারেলি এটা আনইমাজিনেবল। তার মানে ওখানে সায়েন্স নাই। অ্যান্সারটা দিব না এখনই। 4500 বছর আগে, মানে কি আল্লাহ রাসূলের জন্ম এখন থেকে কত 1500 বছর, তারও 1500 বছর আগে, তারও 1500 বছর আগে। সেই সময় যখন রিটেন হিস্ট্রি বলতেছে চাকাই আবিষ্কার হয়নি। একদম ডাহা মিথ্যা কথা। একটা সামান্য গুগল সার্চ করলে শিয়াল সোহাগ দেখতো যে 7000 বছর আগেই চাকার ব্যবহার দেখা যায় মধ্যপ্রাচ্যের মেসোপটেমিয়া বা বর্তমান ইরাকে, যেটা মিশর থেকে খুব বেশি দূরেও না, আর যেখানে সবচেয়ে প্রাচীন পিরামিডই 4500 বছর আগে। তবে প্রাচীন মিশরীয়রা পিরামিড বানাতে চাকা ব্যবহার করে নাই, আর করবেই বা কেন? তারা বরং চাকার থেকে অনেক উন্নত প্রযুক্তি আর কৌশল ব্যবহার করে। শিয়াল সোহাগ আর মুমিনদের মতো আহাম্মক না হলে যা হয় আর কি। তখন তারা পিরামিডের ভিতরে 70 টন ওজনের একটা গ্রানাইটের পাথর প্রায় 22 তলা হাইটে উঠাইছে। 70 টন মানে একটু বুঝতে হবে, একটা ট্রাক নিতে পারে কয় টন? 5 টন। 14টা ট্রাক লাগবে একটা পাথর নেওয়ার জন্য। সেরকম পাথর 22 তলা হাইটে আপনি উঠাইছেন। উঠানোর পর ওই যে পিরামিডের যেটা ইনার চেম্বার, কিংস চেম্বার, সেই কিংস চেম্বারটা হচ্ছে প্রায় 22 তলা হাইটে। সেখানে একটা গ্রানাইটের পাথর 70 টন ওজন, ওগুলোকে যে সেট করা হয়েছে পারফেক্টলি ভার্টিক্যাল এন্ড পারফেক্টলি হরাইজন্টাল, মানে যে লেভেলের প্রিসিশনের জন্য এখন লেজার টেকনোলজি লাগে, উঠানো এবং পারফেক্টলি এটাকে সেট করা। এবং সেটার ভিতরে এত বেশি ম্যাথমেটিক্স, পাইয়ের ভ্যালু, গোল্ডেন রেশিও, মানে কয়টাকে বলবেন যে এটা হয়ে গেছে। মুখস্থ বিদ্যা করে বুয়েট মাদ্রাসায় ভর্তি কোচিং কারণে মুমিন হইলে যা হয়। যারা পুলি, র্যাম্প বা বেসিক পদার্থবিদ্যা সম্পর্কে সম্যক ধারণা রাখে তাদের জানার কথা যে এই সাধারণ যন্ত্রগুলোর ভার উত্তোলনের আসলে কোনো সীমা নেই। পুলির দড়ি বা কাঠামো যত শক্তিশালী হবে, র্যাম্প বা ঢালের গঠন যত দৃঢ় হবে, ততই বেশি ওজন নেওয়া যাবে, তোলা যাবে। আর প্রাচীন মিশরীয় ও অন্যান্য সভ্যতায় দাস, পাশবিক শ্রমে বা ধন সম্পদের তো কোনো অভাবই ছিল না।
এছাড়া সম্প্রতি নেচার জার্নালে প্রকাশিত একটি গবেষণাপত্রে দেখা যায় পিরামিডের ভারী পাথর আনার জন্য প্রাচীন মিশরীয়রা নীল নদের স্রোত বা প্রবাহ ব্যবহার করে। কালের বিবর্তে এই নীল নদের দিক গতি পরিবর্তিত হয়। লেজার টেকনোলজি বা আধুনিক লাইডার প্রযুক্তি ব্যবহার করে বিজ্ঞানীরা মাটির নিচে শুকিয়ে যাওয়া নদীর আলামত পায়। প্রাচীন বাংলার ইসলামীকরণে নদীর দিক বা গতি পরিবর্তনের যে ভূমিকা তা দেখতে পারেন আমাদের এই ভিডিওটিতে। বরং পিরামিড বানানোর জন্য কোনো উন্নত লেজার টেকনোলজি বা কঠিন কোনো রকেট সায়েন্সের প্রয়োজনই ছিল না। এই ভারী পাথর তোলার জন্য দরকার ছিল বলবিদ্যা, জ্যামিতি, পরিমিতি আর বেসিক পদার্থবিদ্যার জ্ঞান আর বিপুল আয়োজন, যা আজ থেকে 4000 বছর আগের কোনো সভ্যতার জন্য ছিল অনবদ্য স্থাপত্য শৈলীর অনিন্দ নিদর্শন। কিন্তু তার মানে তো এই না যে শিয়াল সোহাগ যেভাবে কাল গল্প করে বলছে আদতে সেগুলো ছিল। যেমন ধরুন পিরামিডের 4500 বছর আগে প্রাচীন ইংল্যান্ডে বানানো স্টোনহেঞ্জ, যেখানে একইভাবে বিশাল বিশাল পাথরের চাইকে বিশেষভাবে মাটির সাথে খাড়া জ্যামিতিকভাবে বৃত্তাকারে প্রতিস্থাপন করা হয়, যা দিয়ে প্রাচীন মানুষেরা সূর্যের অবস্থান পরিমাপ করত কৃষিকাজ বা বাৎসরিক উৎসবের কাল নির্ধারণের সুবিধার্থে। এমনকি পিরামিডের নকশা বা গঠনশৈলীতেও নানা ধরনের ভুল ভ্রান্তি বা কাঠামোগত ত্রুটি বিচ্যুতি ছিল, যেটা 4000 বছর আগের সভ্যতার বিবেচনায় অত্যন্ত স্বাভাবিক একটা ব্যাপার। সো ফেরাউনদের যে সময়, তখন অ্যাকর্ডিং টু মাই আন্ডারস্ট্যান্ডিং অ্যান্ড ফাইন্ডিংস, তাদের কাছে ইভেন এমন সব টেকনোলজি ছিল যেটা এখনো আমরা অ্যাচিভ করি নাই। আমি ইজিপ্টে যখন ইজিপ্টে দেন্দুরা একটা টেম্পল আছে, দেন্দুরা মন্দির, আমি ইজিপ্টে ভিজিট করি। দেন আমার তো অনেক দিনের ইয়ে ছিল, এগুলো দেখবো নিজে। দেন্দুরা টেম্পলে আপনি দেখবেন যে সাবমেরিনের ছবি আছে, হেলিকপ্টারের ছবি আছে, আনবিলিভেবল। তো যাই হোক, এটা আমাকে খুব ফ্যাসিনেট করে। আরেক ডাহা মিথ্যা কথা, সামান্য গুগল সার্চ করলে এই সত্যতা পাওয়া যায়, কিন্তু সেটা না করে শিয়াল সোহাগ মুমিনদের মূর্তি বানাতে ব্যস্ত। প্রাচীন মিশরের পবিত্র নগরী আবিদসে আখিরাতের দেবতা ওসিরিসের দেন্দেরা মন্দির অবস্থিত, যেখানে মিশরীয়রা তীর্থযাত্রায় আসত। 3300 বছর আগে এর নির্মাণ শুরু করে ফারাও সেতি এক আর শেষ করে তার পুত্র রামেসিস এক। আসল ঘটনা হচ্ছে, প্রথমে মন্দিরের দেওয়ালে ফারাও সেতির নাম মিশরীয় হায়ারোগ্লিফ লিপিতে খোদাই করা হলো, পরে এরই উপরে রামেসিসের নাম খোদাই করা হয়। ফলে ক্ষয়ে যাওয়া প্লাস্টার আর প্রস্তর লিপির দরুন এ ধরনের আকৃতি এবং আকার দেখা যায়। লেখক কেভিন ডেজমন্ড তার বইতে একে নিতান্ত অনভিপ্রেত হিসেবে অভিহিত করেন, আর এর পেছনে কোনো অত্যাশ্চর্য প্রাচীন প্রযুক্তির কিছু নাই বলেও খারিজ করে দেন। সেখানে দেওয়ালে এই অত্যাধুনিক যুদ্ধ বিমান, সাবমেরিন, হেলিকপ্টারের প্রতিকৃতি কালের আবর্তে অংশ। তো বলে ফিচার বলার কোনো শেষ নাই। যদি আপনি এনশিয়েন্ট, বিশেষ করে ইজিপশিয়ানদের যা স্থাপনা এন্ড এভরিথিং আপনি দেখেন, আই বিকাম রিয়েলি ফ্যাসিনেটেড এই টপিকটাতে। কেন এই টপিকটাতে গেলাম, ওই যে ডকুমেন্টের কিছু পিটস এন্ড বিসেস ঘাটতে কি বিভিন্ন রকম টপিক আমাকে বিভিন্ন দিকে নিয়ে গেল। এইটা একটা টপিক আমি ঘাটাঘাটি শুরু করলাম, এবং আমি বুঝতে পারলাম যে না, আমরা মেইন স্ট্রিম যেভাবে হিস্ট্রিকে বিলিভ করি যে মানুষ একসময় অ্যাবসলিউটলি কিছুই জানতো না, এন্ড দেন এখন আমরা সভ্যতার চূড়ায় আছি। আমি বলি যে না, ইটস এ ভেরি বিগ রং আন্ডারস্ট্যান্ডিং। আই কুড বি রং, বাট আমার আন্ডারস্ট্যান্ডিং। আমি বলি সভ্যতা একবার পিকে উঠেছে। প্রাচীন সভ্যতাকে অতি মানবিকভাবে উপস্থাপন করে ধর্ম ব্যবসার পায়তারা করার যে প্রতারণা, এটা কোনো নতুন কিছু না। এমনকি তথ্য প্রযুক্তির আধুনিক পশ্চিমা বিশ্বেও এই গড অফ দ্য গ্যাপ খেলার ফন্দি করে গ্রাহাম হ্যানককের মতো ভণ্ড প্রতারকেরা। এজন্য গ্রাহাম হ্যানকক, যিনি কিনা পেশায় সাংবাদিক, তাকে বলা হয় ভুয়ো প্রত্নতাত্ত্বিক বা কল্প ইতিহাসবিদ। এই গ্রাহাম হ্যানককের ব্যবসা হলো বই বিক্রি, ভিডিও ডকুমেন্টারি, ভিউ ব্যবসা আর লেকচারবাজি, যা শিয়াল সোহাগের সাথে একদম খাপে খাপে মিলে যায়। দেখবেন গ্রাহাম হ্যানকক দাবি করে যে প্রাচীন মিশরীয়রা ধ্যান করে আশ্চর্য গাঁজা গুল্ম খেয়ে নাকি এই ভারী ভারী পাথরের চাই অবলীলায় তুলে ফেলত। And they're not open to the possibility that there are whole other kinds of technology that could be used. Right. I always go back to the ancient Egyptian traditions that speak of priests chanting as these huge blocks were lifted into the air. Were they using some kind of sound effect, some kind of use of sound that was able to manipulate matter? We know that sound can manipulate matter, as a matter of fact, but they're lifting these blocks. Again and again, it appears in ancient Egyptian traditions. The notion that we could lift huge blocks with sound seems absurd to archaeologists, and yet it's there in the traditions of the Egyptologists. And what Randall's talking about now is people who are working on a whole alternative path of technology, and maybe that's a rediscovery of the kind of technologies that were used by a lost civilization. শিয়াল সোহাগও ঠিক একইভাবে ধর্মের আফিমে টান মেরে এই চর্বিত চর্বণ বা ষড়যন্ত্র তত্ত্ব বাঙ্গু মুমিন পালকে খাওয়াচ্ছে। মুমিনও কাঁঠাল পাতা দিব্যি চেবাচ্ছে। এই ভিডিওতে যত গবেষণাপত্র বা বিবরণ আমি জেনেছি তার তথ্যসূত্র ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া আছে, পড়ে দেখার অনুরোধ রইল। শিয়ালের কাছে মুরগি বর্গা দেওয়ার মতোই এই শিয়াল সোহাগদের মতো ধর্ম ব্যবসায়ী অসাধু প্রতারকের কাছে নিজের বুদ্ধিমত্তা বিবেককে বর্গা দিবেন না। পরবর্তী প্রশ্নের সিরিজে আবার দেখা হবে। ততদিনে যদি এই ভিডিও লাইক, শেয়ার আর চ্যানেল সাবস্ক্রাইব না করেন, তাহলে আপনাদের উপর আল্লাহর গজব পড়বেই পড়বে। অ্যান্সারটা দিব না এখনই। যুক্তিবাদী হন, মুক্ত মনের মানুষ হন। ধন্যবাদ।